প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা একাদশ মনোবিজ্ঞানের আরো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি, আব্দুল হাই সিদ্দিকী স্যার। তো আজকে আমরা থার্ড চ্যাপ্টারের মানে তৃতীয় অধ্যায়ের আমরা আচরণের জৈবিক ভিত্তি নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমি যে আচরণের জৈবিক ভিত্তি আলোচনা করতে গিয়ে আমি বলছিলাম যে আমাদের ব্রেন, স্পাইনাল কর্ড, তাই না, কিভাবে কাজ করে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের বিভিন্ন ধরনের রেসপন্স আমরা কিভাবে করি, এটা নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করেছিলাম। তো আমরা আজকে আমরা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে শ্রেণী বিভাগটা আছে সেটা আমরা দেখব। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগটা আমরা দেখব, পাশাপাশি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আমরা শ্রেণী বিভাগটা দেখব, পাশাপাশি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে স্পাইনাল কর্ড নিয়ে আমরা আলোচনা করব, বা স্নায়ু তন্ত্রের যে পার্টটা আমাদের মেরুদণ্ডের ভিতরে থাকে সেই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আগে এই স্নায়ুতন্ত্র আলোচনা করতে গেলে আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম যে আমাদের এই যে নার্ভাস সিস্টেমের ইউনিট কি দিয়ে তৈরি। এটা হচ্ছে ছোট ছোট নিউরন দিয়ে তৈরি, এগুলোকে বলা হয় স্নায়ু কোষ। তাহলে আমাদের শরীরের গঠন এবং কার্যাবলীর এককের নাম কি? কোষ বা সেল। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যাবলীর এককের নাম কি? নিউরন বা স্নায়ু কোষ। তাহলে এই যে স্নায়ু কোষ কিভাবে কাজ করে, হ্যাঁ, আমরা আমাদের কোঅর্ডিনেশন, আমাদের চলাফেরা, আমাদের দেখা, আমাদের শোনা, আমাদের টাচ, সমস্ত ধরনের কোঅর্ডিনেশন কিভাবে হয়, সেটার মূল কারণ হচ্ছে আমাদের ব্রেন এবং আমাদের নার্ভাস সিস্টেম একত্রে যে কিভাবে কাজ করে তার ফল, তার রেজাল্ট। তো আমরা স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ করতে গেলে আমরা দেখব স্নায়ুতন্ত্রকে দুইটা অংশে ভাগ করা হয়। স্নায়ুতন্ত্রকে কয়টা অংশে ভাগ করা হয়? স্নায়ুতন্ত্রকে দুইটা অংশে। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। একটা কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অনেক সময় এটাকে আমরা বলি সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম, পিএনএস, পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি? ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে যে স্নায়ুতন্ত্রটা, সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর ব্রেন এবং স্পাইনাল কর্ড ছাড়া শরীরের বাদবাকি অংশ নিয়ে স্নায়ুতন্ত্রের যে শাখা প্রশাখা, সেটাকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি তাহলে? ব্রেন এবং স্পাইনাল কর্ড, তাই না? আমাদের খুলির ভিতরে যে বিশাল আমরা একটা জিনিস দেখতে, আমরা একটা মস্তিষ্ক না, মস্তিষ্কের ভিতরে কিন্তু বড় একটা জিনিস থাকে, তাই না? মস্তিষ্ক যখন আমরা দেখি মস্তিষ্কের ভিতরে কি আছে অ্যানাটমি করে, তখন দেখতে পাই যে বড় একটা জিনিস আছে, প্রায় অনেক 2.5 পাউন্ড মানে 4 পাউন্ডের মতো প্রায় একটা জিনিস, সেটাকে আমরা বলছি ব্রেন। এবং তার সাথে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় স্পাইনাল কর্ড। ব্রেন এবং স্পাইনাল কর্ড, এই দুইটা জিনিস নিয়ে আমাদের কি? আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে আমরা দেখলাম পেরিফেরিয়াল স্নায়ুতন্ত্র কি? আমাদের শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের থেকে বাদবাকি যে অংশ, সেটাকে বলছি আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুইটা অংশে ভাগ করছি আমরা, মেরুরজ্জু এবং মস্তিষ্ক, ব্রেন এবং স্পাইনাল কর্ড। হ্যাঁ, ব্রেন এবং স্পাইনাল কর্ড, মস্তিষ্ক আর মেরুরজ্জু। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা ঐচ্ছিক আর একটা হচ্ছে স্বয়ংক্রিয়, অটোনমিক। হ্যাঁ, স্বয়ংক্রিয়, অটোনমিক। আর অটোনমিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সমবেদী এবং পরাসমবেদী। আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা একটা করে আমরা তোমাদের সামনে আলোচনা করব। তাহলে আমরা আউটলাইনটা পাচ্ছি, আমাদের আচরণের পিছনে কি দায়ী? নার্ভাস সিস্টেম, তাই না? ব্রেন, আমি বলছিলাম গত ক্লাসে, ব্রেন ইজ দ্য সেন্ট্রাল কন্ট্রোল অফ আওয়ার বডি। আমাদের মানুষের আচরণ, মানসিক প্রক্রিয়া সবকিছু কিন্তু ব্রেন দ্বারা নির্ধারিত হয়। ব্রেন ছাড়া কিন্তু কিছু হবে না। তবে ব্রেন ছাড়াও কিছু কাজ হবে, যেমন স্পাইনাল কর্ড কিছু কাজ করে থাকে, ব্রেনের অনেক সময় ব্রেনের সাহায্য ছাড়াই করে থাকে। স্পাইনাল কর্ড কিছু কাজ করে থাকে, আমরা তার কার্যবলিতে গেলে দেখব। তো আমরা
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা অংশ, একটা মেরুরজ্জু আর একটা আছে মস্তিষ্ক। মস্তিষ্কের অনেকগুলো অংশ রয়েছে, আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব মেরুরজ্জু নিয়ে। হ্যাঁ, মেরুরজ্জু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো মেরুরজ্জু হচ্ছে আমাদের শরীরের যে ব্যাকবোনটা আছে, এই যে মস্তিষ্ক থেকে পিছন থেকে একেবারে এই পর্যন্ত নেমে গেছে। হ্যাঁ, এই যে অংশটা প্রায় 18 ইঞ্চি 19 ইঞ্চি লম্বা একটা জিনিস। এই ব্যাকবোনের ভিতর দিয়ে, বা এই যে ব্যাকবোনের যে ভিতর দিয়ে, মেরুদণ্ডের ভিতর দিয়ে এরকম কশেরুকা থাকে। দেখো অনেকগুলো কশেরুকা রয়েছে। এই কশেরুকার ভিতর দিয়ে যে দড়ির মতো যে জিনিসটা ব্রেন থেকে একেবারে আমাদের এই নিচ পর্যন্ত চলে আসছে, এই অংশটাকে আমরা কি বলবো? আমরা বলবো স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু। রজ্জু মানে দড়ির মতো একটা জিনিস, দড়ির মতো একটা জিনিস যেটা কি করছে, কশেরুকার ভিতর দিয়ে ব্রেন থেকে একেবারে নিচে পর্যন্ত নেমে আসছে মেরুদণ্ডের। এই জিনিসটাকে আমরা বলবো স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু। হ্যাঁ, তো মেরুরজ্জু আমরা যদি এখান থেকে একটা মেরুরজ্জুর অংশ ক্রস সেকশন নিই, তাহলে দেখবো এরকম একটা এই আকৃতির একটা জিনিস পাবো আমরা। হ্যাঁ, এই আকৃতির এরকম একটা জিনিস পাবো। এই মেরুরজ্জুটা কি দিয়ে তৈরি? এই মাঝখানের অংশকে বলা হয় গ্রে ম্যাটার। হ্যাঁ, ধূসর পদার্থ দিয়ে তৈরি। এবং বাইরের অংশ, এই বাইরের অংশটাকে বলা হচ্ছে হোয়াইট ম্যাটার বা সাদা পদার্থ দিয়ে তৈরি। দুইটা জিনিস, গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। তো এইগুলা মেনলি সেল, আর এটা হচ্ছে ফাইবার। তো এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে মেরুরজ্জু তৈরি। তোমাদের যদি বলা হয় যে মেরুরজ্জু কি দিয়ে তৈরি, তোমরা বলবা গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার, ধূসর পদার্থ দিয়ে তৈরি আর সাদা পদার্থ, এই দুই পদার্থ দিয়ে মেরুরজ্জুটা তৈরি। তো মেরুরজ্জু এরকম একটা জিনিস দেখো, যেটা আমাদের ব্রেন থেকে নিচ পর্যন্ত চলে আসছে এবং সে কিন্তু কোঅর্ডিনেশনের কাজ করে। হ্যাঁ, কোঅর্ডিনেশনের কাজ করে। তাহলে আমরা যদি বলি যে মেরুরজ্জু কি, তাহলে মেরুরজ্জু কি আমরা তখন বলবো আমাদের ব্যাকবোনের ভিতর দিয়ে, কশেরুকার ভিতর দিয়ে যে লম্বা সুতার মতো যে জিনিসটা প্রায় 18-19 ইঞ্চি যে জিনিসটা ব্রেন থেকে আমাদের পুচ্ছ দেশ পর্যন্ত নেমে গেছে, এই অংশটাকে আমরা বলি স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু। এখন আমরা আসি মেরুরজ্জু কেন এত ইম্পর্টেন্ট, মেরুরজ্জুর গুরুত্ব কি। হ্যাঁ, মেরুরজ্জু না থাকলে কি হতো? মেরুরজ্জু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, তো এখান থেকে দেখো অনেক মানে প্রায় 31 জোড়া মেরু স্নায়ু শরীরের বিভিন্ন অংশে বের হয়ে গেছে। প্রথমে হচ্ছে গ্রীবাদেশীয়, এখানে প্রায় 8 জোড়া তোমার ইয়ে থাকে, স্নায়ু বের হয়ে গেছে, মেরু স্নায়ু বের হয়ে গেছে 8 জোড়া। এরপরে বক্ষদেশীয়, এখানে 12 জোড়া মেরু স্নায়ু বের হয়ে গেছে। এরপর আছে কোটিদেশীয়, এখানে আছে 5 জোড়া। তারপর আছে নিম্নদেশ, এখানে আছে 5 জোড়া। এবং সর্বশেষ পুচ্ছ দেশ, এখানে আছে 1 জোড়া। এই মোট 31 জোড়া স্নায়ু আমাদের ব্যাকবোনের ভিতর দিকে বা এখান থেকে বের হয়ে গেছে শরীরের বিভিন্ন অংশে। এখন আমরা মেরুরজ্জুর এই যে ইম্পর্টেন্স কেন, হ্যাঁ, যে মেরুরজ্জু কেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা যদি দেখি যে মেরুরজ্জু কোনো কারণে, অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো কারণে যদি একজন মানুষের মেরুরজ্জুর কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি হয়? তাহলে দেখা যায়, ধরো মেরুরজ্জুর এই অংশটা, এই বক্ষদেশীয় এই 12 জোড়া স্নায়ু ক্ষতিগ্রস্ত হলো, তাহলে কি হবে? এই যে মেরুরজ্জুর এই 12টি অংশ, এই 12 জোড়া স্নায়ু শরীরের বিভিন্ন অংশ থেকে যে কোঅর্ডিনেশন গুলো করতো, সেই কোঅর্ডিনেশন গুলো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটু বলে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই মেরুরজ্জুর কাজ কি? মেরুরজ্জুর কাজ হচ্ছে পরিবহন। হ্যাঁ, শরীরের বিভিন্ন অংশ থেকে তথ্যটা আসবে, মেরুরজ্জু হয়ে ব্রেনে যাবে, ব্রেন সিদ্ধান্ত দেবে, ব্রেনের সেই সিদ্ধান্ত মেরুরজ্জু হয়ে আবার শরীরের বিভিন্ন অংশে গিয়ে সেটা এক্সিকিউট হবে। তার মানে সে একটা কোঅর্ডিনেশনের কাজ করে, সমন্বয়ের কাজ করে মেরুরজ্জু, তাই না? মেরুরজ্জু কি করে? সমন্বয়ের কাজ করে। আমাদের হার্ট চলতেছে, তাই না? আমাদের শ্বাস প্রশ্বাস চলতেছে,
আমাদের বিভিন্ন সিস্টেম চলতেছে, বিভিন্ন গ্ল্যান্ড কাজ করতেছে, ব্লাডার কাজ করতেছে, আমাদের স্টোমাক কাজ করতেছে, লিভার, বিভিন্ন ফাংশন ভিতরে চলতেছে। পাশাপাশি আমাদের ঐশিক অনেক কাজ, আমি কথা বলতেছি, আমি তোমাদের ক্লাস নিতেছি, তাই না? এখানেও কিন্তু মেরুরজ্জু বা মস্তিষ্কর কারণেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। আমার মস্তিষ্ক যদি না থাকতো আমি কি কথা বলতে পারতাম? পারতাম না। সুতরাং মস্তিষ্ক হচ্ছে আমাদের সেন্ট্রাল কন্ট্রোল। এই সেন্ট্রাল কন্ট্রোল মস্তিষ্ক কার মাধ্যমে কাজ করে? এই মেরুরজ্জুর মাধ্যমে কাজ করে। মেরুরজ্জু না থাকলে কিন্তু শরীরের বিভিন্ন অংশ থেকে সে তথ্য মস্তিষ্কে যাবে না, আর মস্তিষ্কের বিভিন্ন সিদ্ধান্তও শরীরের বিভিন্ন অংশে পৌঁছাবে না। সুতরাং এক্ষেত্রে মেরুরজ্জু ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, ঠিক আছে? এরা মস্তিষ্কের বিভিন্ন ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করে। কে? এই স্পাইনাল কর্ড। এছাড়া মস্তিষ্ক থেকে বিভিন্ন উদ্দীপনা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে যায় বা বিভিন্ন মাসেলের কাছে নিয়ে যায়। এরপরে মেরুরজ্জু শারীরিক পরিবহনের একটি গুরুত্বপূর্ণ সংযোগী স্থল। এছাড়া মেরুরজ্জুর মাধ্যমে প্রতিবর্তী ক্রিয়া সম্পাদন হয়। প্রতিবর্তী ক্রিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মেরুরজ্জুর একটা ইম্পর্টেন্ট কাজ। আমি আরো ডিটেলস তোমাদের বলবো যে মেরুরজ্জু এই প্রতিবর্তী ক্রিয়া কি। প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে এমন সব কাজ, যে কাজগুলো আমরা যদি মস্তিষ্কের সাহায্য ছাড়াই হয়ে থাকে, যেসব কার্যাবলী মস্তিষ্ক সাহায্য ছাড়াই হয়ে থাকে সেগুলো বলা হয় প্রতিবর্তী ক্রিয়া। ধরো তোমার হাতটা হঠাৎ করে একটা আগুনের উপরে পড়লো, আগুন জ্বালানো আছে, বা একটা ধরো একটা কিছু জ্বালানো আছে, সিগারেট জ্বালানো আছে, ধরো সিগারেটের উপরে পড়লো, তার সাথে সাথে তুমি হাতটা উঠাই নিলা, তাই না? হাতটা অটোমেটিক উঠে চলে আসে। এই যে আগুনে হাত পড়লো, হাতটা সাথে সাথে উঠে আসলো, এটা কিন্তু মস্তিষ্কের সাহায্য ছাড়াই হয়ে থাকে। কি করে? এই স্পাইনাল কর্ড। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। অথবা চোখের সামনে কিছু আসতে গেল, চোখ সাথে সাথে বন্ধ হয়ে গেল, এটাও কিন্তু প্রতিবর্তী ক্রিয়া। হ্যাঁ, মস্তিষ্কের সাহায্য ছাড়াই যেসব কাজগুলো হয়ে থাকে সেগুলো আমরা বলি। অথবা আমার পায়ে কাটা বিঁধলো, আমি পাটা উঠাই নিলাম, এটাও কিন্তু প্রতিবর্তী ক্রিয়া। অনেক ধরনের প্রতিবর্তী ক্রিয়া আছে, আমি আলোচনা করবো আরো। এরকম অনেক কাজ করে থাকে। তো আমি তাহলে এর কার্যগুলিটা একটু বলে দিলাম, তাই না? এখন আমি বলি যে ওই প্রশ্নটা, যদি এই অংশটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তোমার স্পাইনাল কর্ডের বা মেরুরজ্জুর এই অংশটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি হবে? তাহলে হবে যে এই অংশ থেকে কোনো তথ্য শরীরের বিভিন্ন অংশে যাবে না, বা শরীরের বিভিন্ন এই অংশ শরীরের যে এলাকাগুলো নিয়ন্ত্রণ করে সেই এলাকার কোনো তথ্য মস্তিষ্কে যাবে না। ইভেন শুধু এই এলাকাটা যাবে না তাই নয়, এর নিচেই যে এরিয়া আছে সেই এরিয়ার কোনো তথ্য মস্তিষ্কে যাবে না। তার মানে একদম মস্তিষ্ক কি করবে, তখন কিন্তু কাট অফ হয়ে যাবে, বডির অনেক পার্টের সাথে তার কোঅর্ডিনেশন থাকবে না মস্তিষ্কে। ফলে কি হবে? আমাদের কোঅর্ডিনেশনের সমস্যা হবে, ফলে আমরা কিন্তু সঠিকভাবে আমাদের আচরণ করতে পারবো না। তার মানে এই স্পাইনাল কর্ড প্লে এ ভাইটাল রোল ফর নর্মাল বিহেভিয়ার অফ এ হিউম্যান বিং। একজন স্বাভাবিক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কি? এই মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড। এটা যদি সঠিকভাবে কাজ করে, আমাদের স্বাভাবিক কাজকর্ম খুব স্বাভাবিকভাবে হয়ে যাবে। আর যদি এটা ফল করে, তাহলে কি হবে? স্বাভাবিক কাজকর্ম কিন্তু কোনো প্রকারেই সম্ভব হবে না। দ্যাট ইজ যে মেরুরজ্জু হচ্ছে আমাদের মস্তিষ্কের সাথে বডির একটা কোঅর্ডিনেশন করে। সে কি করে? আমাদের মস্তিষ্কের তথ্য শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয়, আবার শরীরের বিভিন্ন অংশের তথ্য স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেনে যায়। তাহলে ব্রেনের সিদ্ধান্তকে সে এক্সিকিউট করে, আবার শরীরের বিভিন্ন অংশের তথ্য সে ব্রেনকে দেয়, পাশাপাশি সে নিজেও কতগুলো সিদ্ধান্ত নিয়ে থাকে একা একা। যেমন বললাম প্রতিবর্তী ক্রিয়া। তাহলে প্রতিবর্তী ক্রিয়া কি? তোমাদের যদি আমি প্রশ্ন করি তাহলে কি হবে আনসারটা? প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে আমাদের অনেকগুলো আচরণ আছে যেগুলো অনেক সময় মস্তিষ্কের সাহায্য ছাড়াই হয়ে থাকে। আসল কথা হচ্ছে মস্তিষ্ক ছাড়া তো কিছু হয় না। মস্তিষ্কের কিন্তু ভূমিকা হয়তো কম থাকে, কিন্তু থাকে। মস্তিষ্ক না থাকলে আমরা কিন্তু কোনো প্রকারেই কোনো আচরণ করতে পারবো না। হ্যাঁ, মস্তিষ্কহীন মানুষ
কখনোই কিভাবে কোনোভাবেই আচরণ করতে পারবে না। মস্তিষ্ক লাগবে, কিন্তু মস্তিষ্ক থাকা অবস্থায় স্পাইনাল কর্ড, হ্যাঁ, মস্তিষ্কের সাহায্য ছাড়া অনেক কাজ করে থাকে। কিন্তু মস্তিষ্ক তো সাহায্য ছাড়া কিভাবে বলবো, কারণ আমি যদি মস্তিষ্ক যদি ঘুমায় যায় তখন কি স্পাইনাল কর্ড কাজ করতে পারবে? পারবে না। সুতরাং মস্তিষ্ক কিন্তু সজাগ থাকতে হবে, মস্তিষ্কের একটা অস্তিত্ব মেনে নিতে হবে সবসময়, যে মস্তিষ্ক নামে একটা জিনিস আছে, এটা অলওয়েজ আমাকে মেনে নিতে হবে। সেই মেনে নেওয়ার পরে আমি বলবো যে স্পাইনাল কর্ড মস্তিষ্কের সাহায্য ছাড়া অনেক কাজ করে থাকে, সেগুলোকে আমরা বলি প্রতিবর্তী ক্রিয়া। এই প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে আমাদের অনেক আচরণ, প্রম্পট আচরণ সংগঠিত হয়। যেমন আমাদের অনেক আচরণ আছে যেগুলো প্রতিবর্তী ক্রিয়া না, হ্যাঁ, আমাদের ঐচ্ছিক আচরণ, হ্যাঁ, ধরো টাইপরাইট করা, কম্পিউটারে লেখা, অথবা বাইসাইকেল রাইডিং করা, মোটরসাইকেল রাইডিং করা, এরকম অনেক আমাদের আচরণ আছে। এখন তুমি যদি এই কাজগুলো বারবার প্র্যাকটিস করে এমন একটা পর্যায়ে তুমি যদি নিয়ে আসতে পারো যে মস্তিষ্কের সাহায্য ছাড়াও কিন্তু অনেক সময় তুমি টাইপ করে ফেলতে পারতেছো, কারণ দেখা লাগতেছে না তোমার যে কিবোর্ডের এম কোথায় আছে বা এস কোথায় আছে বা ও কোথায় আছে, তোমার হাত অটোমেটিক চলে যাচ্ছে। তার মানে কি, এটা কিন্তু মস্তিষ্কের সাহায্য ছাড়াই তোমার হাত প্রপার জায়গায় চলে গিয়ে টাইপ করে দিচ্ছে। এটা কিন্তু স্পাইনাল কর্ডই করতেছে। সুতরাং আমাদের অনেক আমাদের যে প্র্যাকটিসের কতগুলো আচরণ আছে যেগুলো মস্তিষ্ক অনেক সময় মস্তিষ্কের সাহায্য ছাড়াই হয়ে থাকে, যেমন টাইপ রাইডিং করা বা বাইসাইকেল রাইডিং করা। এগুলোর মাধ্যমে কি হয়, আমাদের মস্তিষ্কের হেল্প ছাড়াই কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমরা কিন্তু সেই বাইসাইকেল কিন্তু মস্তিষ্কের সাহায্যে সাইকেলে উঠেই কিন্তু আমি এদিক ওদিক চলে যেতে পারি। তো দেখবা যে অটোমেটিক হয়ে যায় যে তুমি ডাইনে যাবা না বাঁয়ে যাবা, তোমার মস্তিষ্ক চিন্তা করার আগেই তোমার সাইকেল বামে ঘুরে যাচ্ছে বা ডাইনে ঘুরে যাচ্ছে, যে রাস্তায় যাওয়া দরকার সেই রাস্তা দিয়ে চলে যাবে। একসময় খেয়াল করে দেখবা যে কি ব্যাপার, আমি কোন দিকে যাচ্ছি না, হঠাৎ করে দেখবা কি যে তুমি চলে যাচ্ছ অভ্যাসবশত, ওই যে স্পাইনাল কর্ড কাজ করতেছে। কিন্তু তুমি ধরো অন্য একটা রাস্তায় যাবা, ইচ্ছা ওই রাস্তায় যাবা না, কিন্তু দেখবা কি তুমি ওই রাস্তায় চলে গেছো, কারণ ওই যে হ্যাবিট এবং স্পাইনাল কর্ড, যে কারণে তোমার আচরণটা ওইভাবে কিন্তু সেট হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যেখানে গ্রীবাদেশীয় কশেরুকা বা নিউরনের সংখ্যা কতগুলো আছে? 8 জোড়া, 12 জোড়া, 5 5 4। তোমরা এইভাবে মনে রাখবা যে কশেরুকার সংখ্যা এবং স্নায়ুর সংখ্যা। স্নায়ুর সংখ্যা কিভাবে মনে রাখবা? 8 12 5 5 1। 8 জোড়া, 12 জোড়া, 5 জোড়া, 5 জোড়া, 1 জোড়া, এইভাবে তোমরা মনে রাখবা। তাহলে কত জোড়া? টোটাল হলো 31 জোড়া। তাহলে গ্রীবাদেশীয়, বক্ষদেশীয়, কটিদেশীয়, নিম্নদেশীয়। বক্ষদেশীয় কত জোড়া? 8 জোড়া। সরি, গ্রীবাদেশীয় কত জোড়া? 8 জোড়া। বক্ষদেশীয় 12 জোড়া। হ্যাঁ, কটিদেশীয় কত জোড়া? 5 জোড়া। নিম্নদেশীয় 5 জোড়া এবং উচ্চদেশীয় 1 জোড়া। এই টোটাল হচ্ছে 31 জোড়া আমাদের স্নায়ু সংখ্যা, তাই না? কি স্নায়ু এটা? আমরা বলতেছি স্পাইনাল স্নায়ু। স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে যে স্নায়ুগুলো বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে পৌঁছে গেছে। এখন এইগুলো আলোচনা করতে গেলে আমাদের আরো কিছু জিনিস আছে যেগুলো জানতে হবে। তোমাদের বইয়ে দেখবা আছে যে সাইনাপটিক ট্রান্সমিশন। আমি বলছিলাম যে নিউরনগুলো কিভাবে কাজ করে, হ্যাঁ, একটা নিউরন আর একটা নিউরন কিভাবে তথ্য দেয়। যে এখন তুমি বলবা যে নিউরনগুলো কি এমন যে ইলেকট্রিক ওয়্যারের মতো কানেক্টেড, যে এখান থেকে ইলেকট্রিসিটি সুইচ অন করার সাথে সাথে ওই বৈদ্যুতিক তারের ভিতর দিয়ে কপার তারের ভিতর দিয়ে বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, ওরকম নাকি আমাদের স্নায়ুতন্ত্রের যে প্রবাহটা ওইভাবে কি কোঅর্ডিনেট করে? না, এটা কিন্তু তা না। এটা দেখবা তোমাদের আমি পড়াবো যে সাইনাপটিক ট্রান্সমিশন, হ্যাঁ, যে সাইনাপস, দুইটা নিউরনের ভিতরে গ্যাপ থাকে। নিউরন কিন্তু এরকম একটা নিউরনের সাথে আর একটা নিউরন ডাইরেক্ট কানেক্টেড না, এইখানে একটু গ্যাপ থাকে। একটা নিউরনের সাথে আর একটা নিউরনের কি থাকে? গ্যাপ থাকে। এই গ্যাপকে বলা হচ্ছে সাইনাপস।
সাইনাপস বা স্নায়ু সন্ধি। স্নায়ু সন্ধি আমরা বলতেছি এই যে দেয়ার ইজ এ টাইনি গ্যাপ বিটুইন দ্য নিউরন, এটাকে বলা হয় সাইনাপস। তা হাউ দ্য ওয়ে টু ব্রিজ দ্য গ্যাপ, আমরা কিন্তু নেক্সট ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করব, তোমাদের দরকার আছে, এটা জানা দরকার আছে যে কিভাবে এই যে ফাঁকা অংশ থাকতেছে, এই ফাঁকা অংশ দিয়ে কিভাবে এক নিউরন থেকে অন্য নিউরনে তথ্যটা চলে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা সাইনাপটিক ট্রান্সমিশন, এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা যে এই যে কোঅর্ডিনেশন আমরা করতেছি মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে স্পাইনাল কর্ডের মাধ্যমে আমরা আচরণ করতেছি, আবার শরীরের বিভিন্ন অংশ থেকে তথ্য স্পাইনাল কর্ডের মাধ্যমে মস্তিষ্কে যাচ্ছে, মস্তিষ্ক সিদ্ধান্ত তৈরি করতেছে, এই যে প্রক্রিয়াটা এটা জটিল একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটা সম্পাদন হতে সময় লাগে খুব কম সময়, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বা ফ্র্যাকশন অফ এ মোমেন্ট, এক মোমেন্টেরও কম সময়ের ভিতরে এই সব ঘটনা ঘটে যায়। যে কারণে আমরা বুঝতেই পারি না যে মস্তিষ্ক কিভাবে এত দ্রুত কাজ করে, তাই না? মানে তাদের কোঅর্ডিনেশনের যে স্পিড অনেক বেশি, যে কারণে আমাদের কিন্তু প্রম্পট আমরা আচরণ করতে পারি বা খুব দ্রুত আমরা আচরণ করতে পারি। তাহলে একজন ব্যক্তির স্বাভাবিক জীবন ধারণের জন্য স্পাইনাল কর্ড কি ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট। তোমাদের কাছে কেউ যদি প্রশ্ন করে যে মানব আচরণে স্পাইনাল কর্ডের ভূমিকা কি, তোমরা বলবা যে অবশ্যই মানুষের আচরণে স্পাইনাল কর্ড একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করে, কারণ পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে সে সংযোগ রক্ষা করে, তাই না? সে কি করে, বডির বিভিন্ন অংশের তথ্য ব্রেনে দিয়ে দেয়, আবার ব্রেনের বিভিন্ন সিদ্ধান্ত শরীরের বিভিন্ন অংশ অঙ্গ প্রত্যঙ্গ এবং মাসেলে দিয়ে দেয়, যার ফলে আমাদের স্বাভাবিক জীবনযাপন সম্পাদন হয়। এছাড়া স্পাইনাল কর্ড নিজেও অনেক একা একা অনেক কাজ করে মস্তিষ্কের সব হেল্প ছাড়াই, সেগুলোকে আমরা বলছি প্রতিবর্তী ক্রিয়া, যেমন হাসি দেওয়া, কাশি দেওয়া, তাই না, বা চোখ পিটপিট করা, বা আমরা গরমে হাত পড়লে হাত উঠায় নেওয়া, পায়ে কাটা বিঁধলে পা উঠায় নেওয়া, এগুলোকে আমরা বলতেছি প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্তী ক্রিয়া। তো এইগুলো আর আমরা বললাম যে অনেক আমাদের আচরণ আছে, হ্যাবিট হয়ে যায়, যেগুলো কিন্তু মস্তিষ্কের সাহায্য ছাড়া অনেক হয়ে থাকে, যেমন টাইপ রাইড করার কথা বললাম বা বাইসাইকেল রাইডিং এর কথা বললাম। সুতরাং এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা নেক্সট ক্লাসে মস্তিষ্কের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব এবং পারলে ওই যে সাইনাপস, হাউ দ্য ওয়ে টু ব্রিজ দ্য গ্যাপ, হ্যাঁ, সাইনাপটিক ট্রান্সমিশন, যে দুইটা নিউরনের ভিতরে ফাঁকা জায়গা আছে, তাহলে তথ্যটা এক নিউরন থেকে অন্য নিউরনে কিভাবে যায়, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে বিশদ আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।